চট্টগ্রাম কক্সবাজার সহ সিলেট বিভাগে পানি কিছুটা কমলেও প্লাবিত অঞ্চলে খাবার সংকট। সেতু ধসে বান্দরবান রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বন্ধ, ত্রাণসহ স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সতর্ক সরকার। ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য যেখানে বড় ধরনের যে বিপদ তার ভাবছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। টাইফুন বাভির প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসে ফিলিপিন্সে 15 জনের প্রাণহানি। ধেয়ে যাচ্ছে চীনের দক্ষিণ পূর্বে। ভারী বর্ষণ ভূমিধসে ভারতের উত্তর পূর্বাঞ্চলে 5 জনের মৃত্যু। চিকিৎসা খাতে দেশের অর্থ বিদেশে যাওয়া বন্ধে সেবার মান ও দক্ষতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা মেডিকেল কলেজে 2টি ছাত্রী হোস্টেলের ভিত্তি স্থাপন। গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেবে না বিরোধী দল। 11 দলের সমাবেশে জামায়াতে আমির। বিরোধীরা জেতায় বাজেট বৈষম্যের শিকার রংপুর, অভিযোগ নাহিদ ইসলামের। মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ভাটা 2 বছরে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে 84%। দ্রুত ব্যবস্থা না নিলে জন্মহার বাড়ার শঙ্কা। অনেক জায়গায় দেখা যায় আমাদের ম্যাটেরিয়ালস নেই বলে অনেকে কাজে যায় না। এটা আমরা সব স্কিমে নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবত ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিস হয় না। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি উজ্জ্বল হাফিজ। পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি না হলেও পানি নামতে শুরু করেছে চট্টগ্রাম ও কক্সবাজারে। তবে এখনও বিভিন্ন এলাকায় পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে যাওয়া ঘরবাড়ি আর হাটবাজারে দেখা দিয়েছে তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। যদিও দুর্যোগ এলাকায় শতভাগ ত্রাণ পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। এদিকে বেইলি সেতু ধসে বন্ধ রয়েছে বান্দরবান রাঙ্গামাটি সড়ক যোগাযোগ। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। চারদিকে শুধু পানি আর পানি। টানা 5 দিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপ। বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনায় সহ বিভিন্ন উপজেলায় এখনও 7 লাখের বেশি মানুষ পানিবন্দী। ঘরে খাবার নেই রান্নার ব্যবস্থা। এর উপর তীব্র হয়ে উঠেছে বিশুদ্ধ খাবার পানির সংকট। মঙ্গলবার থেকে আজকে কয়দিন অনাহারা, অনেককে অনাহারা আছে। মহিলা মানুষজন, লোকজন, পুরুষ মানে সব আশ্রয় নিয়েছে, গরু ছাগল সব আশ্রয় নিয়েছে। একটু সাহায্য করলে ভালো হবে। এমন সংকটে উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকা থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন সেনা সদস্যরা। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেন ত্রাণ বিতরণ সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ও দুর্যোগ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। মতবিনিময় শেষে পর্যাপ্ত ত্রাণ থাকলেও যোগাযোগ সমস্যায় সব জায়গায় পৌঁছানো সম্ভব নয় বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। আর জ্বালানি প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। সব জায়গায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে সরকার। বন্যার অবস্থা আসলেই ভয়াবহভাবে খারাপ, কিন্তু অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ। বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। তারেক রহমানের সরকার সর্বতোভাবে চট্টগ্রামবাসী তথা জনগণের পাশে রয়েছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা দিনরাত কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিবিড়ভাবে স্থানীয় প্রশাসনের সাথে সংযোগ রাখছেন। পানি নামার সাথে সাথেই দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র। পাহাড়ি ঢলে ভেসে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি ও সবজি ক্ষেত। এই পানির মধ্যে ডুবে যাতায়াতের ব্যবস্থা কি বন্ধ হয়ে গেছে। সবাই এক প্রকার সবাই কি ভোগান্তিতে আছে।
গাড়ি পানির জন্য আটকে গেছি, 2000 যাওয়ার জন্য আসছি, আটকে গেছি পানির জন্য। পানি কিছুটা কমলেও এখনও চট্টগ্রামের বানভাসী মানুষের ঘরে ঘরে খাবার আর বিশুদ্ধ পানির সংকট। দুর্গম এলাকায় আটকে পড়া মানুষের কাছে এই মুহূর্তে বিশুদ্ধ পানি এবং খাবার পৌঁছে দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ। সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলা। জেলার অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকিও ভয়াবহ আকার ধারণ করেছে। রামু উপজেলায় বন্যার পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে পার্বত্য জেলা বান্দরবানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। দুর্যোগ পরিস্থিতিতে জেলায় 220টি আশ্রয় কেন্দ্রের আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। দুর্ঘটনা এড়াতে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র 15 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আরও 3 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড় ধসের শঙ্কার মাঝে জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন অন্তত 25,000 মানুষ। খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে, নৌকা নাই, আমাদের পারাপার হইতে পারতেছি না। এই পর্যন্ত 7 দিনে সরকারিভাবে মানে একবার সহযোগিতা হয়। এদিকে রাঙ্গামাটি বান্দরবান সড়কের রাঙ্গুনিয়ার শিলক এলাকায় পাহাড়ি ঢলে ব্রিজঘাট বেইলি সেতু ধসে পড়েছে। এতে রাঙ্গামাটির সাথে বান্দরবান জেলার সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দেশজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দীর্ঘমেয়াদী বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে, তবে এর তীব্রতা বিগত কয়েকদিনের তুলনায় কমে আসতে পারে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এদিকে সিলেট বিভাগের সীমান্তবর্তী বেশ কিছু নদ নদীর পানি কমতে শুরু করায় হবিগঞ্জ ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনও প্লাবিত নিম্নাঞ্চল, নষ্ট হচ্ছে ধান, সবজি সহ নানা ফসল। এদিকে প্রশাসন শুকনো খাবার সহ নগদ অর্থ বরাদ্দের দাবি করলেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে বন্যা দুর্গতদের। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। টানা বৃষ্টি ও উজানের ঢলে গত 3 দিন সুনামগঞ্জ জেলায় সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর পানি বাড়লেও শনিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 2 সেন্টিমিটার কমেছে। এছাড়াও কমেছে সীমান্তবর্তী অন্যান্য নদ নদীর পানি। তবে পানি কমলেও এখনও জেলায় বন্যার শঙ্কা কাটেনি। বন্যার শঙ্কা থাকায় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। মৌলভীবাজারে মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে শেরপুর পয়েন্টে বিপদসীমার 4 সেন্টিমিটার নিচে কুশিয়ারা নদীর পানি। এছাড়া কমতে শুরু করেছে ধলাই ও জুরি নদীর পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, নষ্ট হয়েছে আমন, আউশ, সবজি, মাছ সহ নানা ফসল। জেলা প্রশাসন 7 উপজেলায় 90 মেট্রিক টন জিআর চাল, শুকনো খাবার ও নগদ 5 লাখ টাকা বরাদ্দ দিলেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন বন্যা দুর্গতদের অনেকে। শুকনো খাবার ওনারা কিছু পায় নাই, কালকের কিছু খাবার ছিল ওনারা সকালে খাইছে আর নিজ দায়িত্বে খাইতেছে। সব আমরা জার্জির খানি খেয়ে আছি, অনেকে আবার আনা খাইয়েও আছে। জি না আমি রাস্তার উপরে গড়ে তো পানি টানি আমরা কিভাবে বাঁচ করবো, রান্দা বান্দার চুলা উলা সব বাংলা। আমরা বান্ধর উপরে দিন কাটালাম, অথচ পানি পানি আমরা। অন্যদিকে হবিগঞ্জেও ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে ফিরছে মানুষ। তবে অনেক বাড়িতেই এখনও কাদা ও ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে। নাজমুস সাকিব সামি, এখন। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন।
চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় এমপি ও দলীয় সব সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এসএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ প্রাথমিকভাবে 5টি জেলায় এবং সারা বাংলাদেশ জুড়ে যে প্রবল বৃষ্টিপাত, বন্যা, পাহাড় ধস এবং জলাবদ্ধতার বিষয়গুলো রয়েছে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে আরও সুরক্ষিত রাখার জন্য, ওনাদের ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের যেন জীবনে বড় ধরনের যে বিপদ তার ভাবছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এবং সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে, সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মানুষের পাশে রয়েছে। গেল কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী টাইফুন বাভির প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসে ফিলিপিন্সে প্রাণ হারিয়েছেন 15 জন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, চীনের দক্ষিণ পূর্বে আজই আঘাত হানতে পারে টাইফুনটি। এদিকে বৈরী আবহাওয়ার জেরে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে তাইওয়ান, জাপানে। আর দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ সহায়তার জন্য 29,000 সেনা সদস্য প্রস্তুত রেখেছে তাইপে। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। মেঘ থমথমে আকাশ, অবিরাম বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। উপকূলে আছড়ে পড়ছে সাগরের উত্তাল ঢেউ। গেল কয়েক দশকের মধ্যে শক্তিশালী টাইফুন বাভি আঘাত হানার আগেই এমন বৈরী আবহাওয়ার কবলে পড়েছে জাপান, তাইওয়ান ও চীন। তাইপের আবহাওয়া অফিসের তথ্য, প্রশান্ত মহাসাগর পেরিয়ে তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। আঘাত হানতে পারে চীনের দক্ষিণ পূর্ব স্থলভাগে। এর জেরে দ্বীপরাষ্ট্র তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চল এবং জাপানের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। আর টাইফুনের প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসের কবলে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। বেশ কয়েকজনের প্রাণহানি ছাড়াও এখনও নিখোঁজ অনেকে। এছাড়া বৈরী আবহাওয়ায় পূর্ব এশিয়া অঞ্চলের হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বন্ধ রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। স্থল ও জলপথে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে প্রশাসন। চীনের দিকে অগ্রসর হতে থাকলেও টাইফুন বাভির প্রভাবে তাইওয়ানের উত্তরাঞ্চলে শুরু হয়েছে অতি ভারী বর্ষণ, সঙ্গে বইছে দমকা হাওয়া। ধীরে ধীরে শক্তি হারিয়ে সুপার টাইফুন থেকে সাধারণ টাইফুনে পরিণত হলেও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে 14,000-এর বেশি মানুষ সরিয়ে নিয়েছে তাইপে। দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে 29,000 সেনা সদস্য। বাতিল করা হয়েছে প্রায় 300 অভ্যন্তরীণ ফ্লাইট। তাইওয়ানের উত্তর উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। টাইফুন মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি চলছে চীনেও। ক্ষয়ক্ষতি এড়াতে শক্ত টেপের সাহায্যে কাঁচের দরজা জানালা বন্ধ করে দিয়েছেন পূর্বাঞ্চলের বাসিন্দারা। ব্যবহার করা হচ্ছে কাঠের তক্তাও। প্রস্তুত রাখা হয়েছে বালির বস্তা। বন্দরে নোঙর করা হয়েছে সব জাহাজ। ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে বেশিরভাগ পর্যটন কেন্দ্র। টাইফুন বাভির কারণে সবচেয়ে বড় ঝুঁকিতে আছে চীনের ওয়েনঝৌ শহর। বন্দরনগরীয় শিল্পবান্ধব শহরটিতে 1 কোটি মানুষের বাস।那个网上学的，就说是胶带放了以后的话，它这个玻璃的受力面会。টাইফুন বাভি কাছাকাছি চলে আসায় স্থানীয় সময় সকাল থেকে জাপানেও চলছে মুষলধারে বৃষ্টি, বইছে দমকা হাওয়া। বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকির প্রধান বিমানবন্দর। বাতিল করা হয়েছে প্রায় 300 ফ্লাইট। ভোগান্তিতে পড়েছেন 2000-এরও বেশি যাত্রী। ভূমিধস, বন্যা এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে ভারী বর্ষণ ও ভূমিধসের ঘটনায় বিভিন্ন রাজ্যে 5 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আসাম, মিজোরাম, ত্রিপুরা, সিকিম সহ বেশ কিছু রাজ্যে জলাবদ্ধতার কারণে অনেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বেশ কিছু স্থানে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে শুক্রবারে টানা বর্ষণে নতুন করে বন্যা দেখা দিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশে। ভারী বর্ষণ হয়েছে পশ্চিমবঙ্গেও। গেল 24 ঘন্টায় কোচবিহারে 143 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর বলছে আগামী 16 জুলাই পর্যন্ত অরুণাচল, আসাম, ত্রিপুরা সহ উত্তরের রাজ্যগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এ সময়ে বৃষ্টিপাত কমে আসবে মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে।
চিকিৎসাজনিত কারণে দেশের টাকা যেন বিদেশে না চলে যায় সেজন্য চিকিৎসকদের দক্ষতা ও সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসায় দেশের ৫টি জেলায় ১,০০০ শয্যার ব্যবস্থা করবে সরকার। বিস্তারিত প্রতিবেদনে। অধিক জনসংখ্যা, প্রান্তিক পর্যায়ে দক্ষ জনবল সংকট, অসংগঠিত রেফারেল ব্যবস্থা সহ নানা কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ঢাকায় আসেন বিপুল সংখ্যক রোগী। শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন ১০,০০০ রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি ১০,০০০ মানুষের বিপরীতে অন্তত ২৩ জন চিকিৎসক থাকতে হবে, কিন্তু আমাদের দেশে সেই হার ৭ জনের মতো। নার্সের সংখ্যাও অপ্রতুল। ওষুধ কিংবা উপকরণের সংকট যেখানে প্রায়শই ভোগান্তির কারণ। এসব পরিস্থিতি থেকে উত্তরণের পাশাপাশি দেশের চিকিৎসা খাতের নানা সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি প্রশ্নোত্তরে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার প্রতিষ্ঠানটির ৮০ বছর পূর্তিতে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসাজনিত কারণে বাংলাদেশ থেকে প্রতি বছর $৫ বিলিয়ন বিদেশে যাচ্ছে, এমন বিষয়ে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, চিকিৎসকদের আস্থা তৈরির পাশাপাশি আরও দক্ষ ও আন্তরিক হতে হবে। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আপনাদের কাছে আমার প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশের প্রতিটি হাসপাতালে পাওয়ার সিস্টেম সোলার করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে বাচ্চাদের জন্য বিশেষায়িত চিকিৎসার লক্ষ্যে দেশের ৫টি জেলায় ১,০০০ বেডের ব্যবস্থা করবে সরকার। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবত, পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি, আমরা এগুলা যাতে বাচ্চারা সাপোর্টগুলা পায়। বাচ্চাদের জন্য ১,০০০ বেডের হসপিটাল আমরা সারা দেশে চালু করতে সক্ষম হব। সরকার প্রধান আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ বর্তমান সরকার। সেই লক্ষ্যেই সারা দেশের হাসপাতালগুলোতে ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫,০০০ মিডওয়াইফ ও ৫,০০০ চিকিৎসক নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন। সাব্বির রোজ, এখন, ঢাকা। তিস্তা নিয়ে কথার ফুলঝুরি নয়, বরং এর দ্রুত বাস্তবায়ন দরকার বলে মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশে আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেবে না বিরোধী দল। সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধী দলের অনেক সংসদ সদস্য রংপুর বিভাগের হওয়ায় বাজেটে বৈষম্য করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্তে হত্যা এবং পুশিন বন্ধ করা সহ জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেবে না বিরোধী দল। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথার ফুলঝুরি নয়, যে কোনো মূল্যে এর বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুরি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। বিভাগীয় সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে বিএনপি। রংপুরে বিরোধীরা জেতায় এখানকার উন্নতিতে বাজেটে যে পরিমাণ বরাদ্দের প্রয়োজন তা দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এবারের বাজেটেও বাজেট বৈষম্য করা হয়েছে রংপুর বিভাগের সাথে, এবং রংপুরবাসীর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, এই রংপুর বিভাগের বেশিরভাগ আসন বিরোধী দলের এমপিদের হওয়ার কারণে সেখানে বরাদ্দ পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এ সময় সীমান্ত হত্যা, পুশিন সহ ভারতের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন 11 দলের নেতারা। এখন রংপুর।
যে রাজনৈতিক দল অন্য দেশের আশ্রয়ে আছে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তারা এদেশে রাজনীতি করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে গোদাগাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কে এনসিপির সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, জুলাইয়ের লড়াই এখনও চলমান। তিনি আরও বলেন, যারা দিনের আলোয় মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের আধারে ভাগ নেয় তারা নেতা হতে পারে না। বস্তা পচা সিস্টেম ঠিক না হলে দেশের কোনো উন্নতি হবে না। যদি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলি, তাহলে 5 বছরে দেশের উন্নতি হবে বলে মন্তব্য করেন সার্জিস আলম। 1400 শিশুকে, সন্তানকে, এই প্রজন্মের যোদ্ধাকে খুন করে যেই দেশে পালিয়েছে, সেই দেশে গিয়ে তার সর্বশেষ আশ্রয় হয়েছে। যার সর্বশেষ একটা খুনি হিসাবে আশ্রয় ওই দেশে হয়, সে তো ওই দেশেরই লোক। তাহলে আমরা কি আমার দেশকে অন্য কোন দেশের দল দ্বারা পরিচালিত হইতে দিব? যেই দেশের একটা দল সবচেয়ে বড় দলের আশ্রয় আরেকটা দেশে গিয়ে হয়, সেই দল কি বাংলাদেশের হইতে পারে? তাহলে যেই দল আমার দেশের স্বাধীনতার জন্য হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি, যেই দল গণহত্যা ঘটায়, যেই দলের কাছে ক্ষমতার চেয়ে জীবনের মূল্য তুচ্ছ হয়ে যায়, সেই দল কি বাংলাদেশে রাজনীতি করতে পারে? সময় হলো একটি বিরতির। ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন সন্ধ্যা। পরামর্শ মিললেও পাওয়া যায় না জন্ম নিয়ন্ত্রণ উপকরণ। মাঠ পর্যায়ে মুখ থুবড়ে পড়েছে পরিবার পরিকল্পনা কর্মসূচি। 2 বছরে 5 ধরনের জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় 84%। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট দ্রুত সামাল দিতে না পারলে জন্মহারের গতিতে হ্রাস টানা যাবে না। যদিও মন্ত্রীর আশ্বাস, কয়েক মাসের মধ্যেই ফিরবে গতি। আহাদ আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। রোদে পোড়া মেঠোপথ ধরেই ঘরে ঘরে ছুটছেন হাসিনা আক্তার। কিন্তু সেবাগ্রহীতাদের অভিযোগ, নিয়মিত পরামর্শ মিললেও মিলছে না বিনামূল্যে সরকারি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। আজকে 2-3 মাস হলো মেডিসিন পাওয়া যেতেছে। সেক্ষেত্রে আপনারা কি বলছেন? মানে তারা কি বলতেছে, আসবো এরকম আশ্বাস দিতে আছে, এরকম বলতেছে। সরকার পক্ষ যদি আমাদেরকে এটা তাড়াতাড়ি দ্রুত গতিতে এটা সাপ্লাইটার ব্যবস্থা করে দেয়, তখন আমরা আরো ভালোভাবে আমাদের পারফরমেন্স দেখাতে পারবো, আর ভালোভাবে কাজ করতে পারবো আর কি মাঠে। এটি কুমিল্লার সীমান্তবর্তী শশীদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ভেতরে যেন এক পরিত্যক্ত ভুতুরে নীরবতা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্রটা আবার উল্টো। প্রতিদিন সেবাগ্রহীতার আনাগোনা লেগেই থাকে, তবে সরবরাহ সংকটে মেলে শুধু পরামর্শটুকুই। ফ্যামিলি প্ল্যানিং সেবা বলতে নাই বললেই চলে, একমাত্র সুখী থার্ড আছে। সিংগাই ছাড়িয়ে আমাদের পরবর্তী গন্তব্য এবার পদ্মা তীরের হরিরামপুর। উত্তাল পদ্মা পাড়ি দিয়ে ছুটে চলছে দুর্গম চরাঞ্চল পাটগ্রামের পথে। এখানে নেই মাঠকর্মীর নিয়মিত পরিদর্শন, পরামর্শ, নেই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহটুকু। চর অঞ্চলে পরিবার পরিকল্পনার কিছু লোক নিয়োগ দিছিল, নিয়োগ দেওয়ার পরে সরকার পতন হওয়ার পরে নিয়োগটা বাতিল করে দিছে। পরিসংখ্যান বলছে, গত 2 বছরে চাহিদার তুলনায় জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় 84.63%। উল্লেখযোগ্যভাবে কমেছে ইমপ্ল্যান্ট ও আইইউডির ব্যবহারও। মাঠ পর্যায়ে এই স্থবিরতার ভয়াবহ প্রভাব পড়েছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, গর্ভপাত ও মাতৃ মৃত্যু হারে। ইউনিসেফের MICS প্রতিবেদন বলছে, 2011 থেকে 2021 সাল পর্যন্ত প্রজনন হার 2.3 থাকলেও 2025-এ এসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2.4-এ। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমে গতি সঞ্চার করা। জন্ম নিয়ন্ত্রণের কাজগুলো দ্রুত শুরু করা দরকার এবং জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আমদানি করা বা দেশে তৈরির ব্যবস্থা করে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম একসময় চলতো, সেটাকে আবার পুনরায় গতি সঞ্চার করতে হবে। মাঠ পর্যায়ে উপকরণের ঘাটতি, পরামর্শ কার্যক্রমের স্থবিরতা এবং জন্মহার বৃদ্ধির যে শঙ্কা তৈরি হয়েছে, সেখানে কি ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার? অনেক জায়গায় দেখা যায় আমাদের ম্যাটেরিয়ালস নাই বলে অনেকে কাজে যায় না। এটা আমরা সব স্টিমলে নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। কাউন্সিলিং করতে হবে, সেটা একসময় হয়েছে। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবত ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিসও হয়নি এবং ম্যাটেরিয়ালসগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা যারা বিডার ছিল তাদেরকে আমরা চাপে রাখছি যাতে তাড়াতাড়ি পেয়ে উইদাউট এনি ফার্দার ডিলে। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশে মোট জনসংখ্যা 17.22 লাখের মতো। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%।
মাহবুব হাসান রিপন, এখন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের 7টি মামলায় 75 জনের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, মামলার গতি ত্বরান্বিত করতে লোকবল, ট্রাইব্যুনাল ও প্রসিকিউটর বাড়ানোর প্রক্রিয়া চলছে। আগের চেয়ে অনেক বেশি গতিশীল প্রক্রিয়ায় এই মামলাগুলোর তদন্ত চলছে। অনেক বেশি গতিশীল প্রক্রিয়ায় বিচার কার্য চলছে। আমরা আশা করছি আমাদের তদন্তের প্রক্রিয়ায় আমাদের তদন্ত সংস্থার লোকবল বৃদ্ধি, ট্রাইব্যুনাল বৃদ্ধি এবং আমাদের প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই হবে। এই বিচার প্রক্রিয়া যদি আমরা সম্পন্ন করতে না পারি তাহলে বাংলাদেশে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। এই যে বিপ্লবীদের কথা, আহতদের কথা আমরা শুনছি, এই ক্ষোভটা দানা বাঁধতে থাকবে এবং এটার ফার রিচিং ইম্প্যাক্ট আছে। পরবর্তী সময়ে বাংলাদেশের প্রয়োজনে যদি এইরকমই হয় যে বিচার হবে না, তাহলে কোনো মানুষ কিন্তু আর রাষ্ট্রকে রক্ষার জন্য এগিয়ে আসতে চাইবে না। এখন সন্ধ্যায় নিচ্ছে আর একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আপনারা দেখছেন এখন সন্ধ্যা। বাবা হত্যার শোধ নিতে অঙ্গীকারাবদ্ধ ইরানের শীর্ষ নেতা মোস্তফা খামেনি। এ নিয়ে টেলিগ্রামে এক বার্তা দিয়েছেন তিনি। অপরদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হলে ইরানের অস্তিত্ব মুছে দেবে তারা। তবে ট্রাম্প বলেছেন, ইরানের অনুরোধে আলোচনার টেবিলে ফিরবে যুক্তরাষ্ট্র। যদিও এমন দাবি খারিজ করেছে তেহরান। জানারা ভুয়া জানাবেন বিস্তারিত। কিছু সত্য মেনে নেওয়া যায় না, কিছু শোক কাটিয়ে ওঠার নয়। তেমনি প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার বিষয়টিকে মেনে নিতে পারছেন না ইরানবাসী। তাকে দাফনের পরেও শোকে কাতর পুরো ইরান। শুধু শোক নয়, একই সঙ্গে প্রতিশোধের আগুন জ্বলছে খামেনির অনুসারীদের মনে। তাকে হত্যার কঠিন জবাব দেয়া এখন জাতীয় দাবি হয়ে দাঁড়িয়েছে। টেলিগ্রাম অ্যাকাউন্টে বার্তা জানান খামেনির পুত্র ও বর্তমান শীর্ষ নেতা মুজতবা খামেনি। তাই বাবা হত্যার প্রতিশোধ নিতে অঙ্গীকারবদ্ধ তিনি। একই সঙ্গে এই যুদ্ধে নিহত সব শহীদদের হত্যার বিচারের প্রতিশ্রুতিও তার। این انتقام خواست ملت ماست و به طور حتمی باید صورت بگیرد. এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন, ট্রাম্পকে হত্যার ছক নতুন করে সাজাচ্ছে ইরান, এমনটা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। এতে ফের খেপেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে শুক্রবার লেখেন, ইরানের দিকে তাক করা আছে 1000 ক্ষেপণাস্ত্র। ট্রাম্পকে হত্যার চেষ্টা হলে পুরো ইরানকে ধ্বংস করে দেবে ওয়াশিংটন। জানান, এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে রেখেছেন তিনি। তবে বৈরী দুই দেশের সংঘাত বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের প্রস্তাব ফিরিয়ে দেয়নি তেহরান। আর আলোচনায় ফিরতে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সচল করতে তেহরানকে চাপ দিচ্ছে ওয়াশিংটন ও পশ্চিমা মিত্ররা। এমন পরিস্থিতির মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে আবারও তীব্র হয়েছে কূটনৈতিক চাপ। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শুধু গবেষণা অবকাঠামোতে $30 কোটি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে সাগরে ক্রমশ বাড়ছে ইরানের আটকে থাকা তেলের মজুদ। অস্ত্রবিরতির সমঝোতার আশায় রপ্তানিতে গতি বাড়লেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ক্রমশ বিক্রি কমছে তেহরানে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। নিচ্ছে আরো একটা বিরতি, একটু পরে। ফিরে এলাম বিরতির পর। আর আপনারা দেখছেন এখন সন্ধ্যা, সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি এবং আমি উজ্জ্বল হাফিজ। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।